এই সংস্কারের জন্য, বাংলাদেশের জন্য, মানুষের জন্য সে এত বড় পদবীর লোভ লালসা সেই চেয়ার ছেড়ে দিয়ে বাংলাদেশের মানুষের জন্য যেই রাজনীতিটা করতে এসেছে, আজকে সেই রাজনীতিটাই নাহিদ ইসলাম করবে। অনভিজ্ঞতায় ভুগছে জামাত। জি, আমি মনে এই জায়গায় থেকে রাখতেন আজকে জামাতের এই পারফরম্যান্স নিয়ে সবাই অসন্তুষ্ট। আমি দেখলাম যারা জামাতপন্থী লেখক রয়েছে, অ্যাক্টিভিস্ট রয়েছে, তারাও কিন্তু আজকে বিরক্ত হচ্ছে যে জামাত কেন পারফর্ম করতে পারছে না। আলোচনাটা হচ্ছে সংস্কারের ইস্যুতে, কিন্তু আমি দেখলাম যে উনি বিএনপির বন্দনায় উনি ভেসে যাচ্ছেন। কিন্তু উনি, আমি আপনাদেরও বন্দনা করেছি, জুলাই অভ্যুত্থানে সবাই অংশগ্রহণ ছিল, সেইটাও বলেছি, সেটা আপনি ভুলে গিয়েছেন, শুনেন নাই। কিন্তু আমি হ্যাঁ, এখানে অনেয়ার আছে, সবাই রিপিট করলে শুনতে পারবে। আপনারা তো জামায়াতের সাথে 11 দলীয় জোটে আছেন। কালকে হামিদুর রহমান আজাদ, জামায়াতের নেতা, জামাত নেতা, তিনি বলেছেন আজকের মধ্যে যদি সংবিধান সংস্কার পরিষদ অধিবেশন ঢাকা না, তার রাজপথে নামার একটা হুঁশিয়ারি দিয়েছে। আজকে আবার ডক্টর শফিকুর রহমান সেই সংবিধান সংস্কার পরিষদ অধিবেশন বিষয় নিয়ে উষ্মা প্রকাশ করেছেন। এখন কি করবেন? অধিবেশন তো ডাকা হয়নি। জুলাই সনদ বাস্তবায়ন আদেশের অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের যে অধিবেশন, সেটা 30 দিনের মধ্যে ডাকার কথা ছিল। কিন্তু জনাব সালাউদ্দিন আহমেদ ঠিক যেভাবে ঐক্যমত্য কমিশনে উনার সমস্ত মতামত দিন শেষে সমস্ত দলের সব রাজনৈতিক ব্যক্তিত্বের সবার আলোচনা সমালোচনার পর উনার টেবিলে এসে যখন সব মতামত আটকে যেত, সব প্রস্তাবনা আটকে যেত, ঠিক একইভাবে উনি আজকে এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য যেই অধিবেশন করার কথা সংস্কার পরিষদের, সেই অধিবেশনকে উনি ঠেকিয়ে দিলেন নানান অজুহাত দিয়ে। সেই একই ব্যক্তি কথা বলতে সংবিধানে তার কোনো অস্তিত্ব নেই, সেটাই বলছি। উনি কিন্তু নিজ মুখে এই ঐক্যমত্য কমিশনে বলেছিলেন যে মানুষের রায়, গণরায় সংবিধানের উপর, এবং গণরায়ই হচ্ছে চূড়ান্ত রায়। আজকে যদি আপনি এই জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশের বিষয়ে যেই প্রস্তাবনাগুলো আছে, আপনি যদি গণভোটের যেই প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো আমি যদি আপনাকে একটু জাস্ট এক লাইন দেখাই, আপনি দেখবেন এখানে স্পষ্ট বলা আছে যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, এই যে দেখেন, এই যেখানে স্পষ্ট করে লেখা আছে, প্রথম লাইনেই বলা আছে, আপনি কি জুলাই সনদ বাস্তবায়ন আদেশ 2025 এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবসমূহে আপনার সম্মতি জ্ঞাপন করছেন কিনা। আমি বিস্তারিত প্রশ্নে একটু পর আসছি। প্রথমত, বাংলাদেশের মানুষ এই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এবং জুলাই জাতীয় সনদকে ম্যান্ডেট দিয়েছে হ্যাঁ ভোট দিয়ে, তাই না? তাহলে গণরায়ের উপরে আর কোনো সংবিধান কি হতে পারে? আপনার সংবিধানের প্রথম, এবং সংবিধান কাদের জন্য? গণমানুষের জন্যই তো। সংবিধান রচনা করে কারা? গণমানুষই তো রচনা করে। অভ্যুত্থান পরবর্তী সময়ে যখন একটা বিপ্লব পরবর্তী সময়ে যখন একটা ডিক্লারেশন আসার কথা ছিল, তখন আমরা জুলাই প্রোক্লামেশন চেয়েছিলাম, আমরা জুলাই ঘোষণাপত্র চেয়েছিলাম। সেই জুলাই ঘোষণাপত্র আমাদেরকে দিতে দেয়া হয়নি, আমাদেরকে একটা জাতীয় সরকার গঠন করতে দেয়া হয়নি। এই বিএনপির পক্ষ থেকে এই প্রস্তাবনা এসেছিল। আমরা তাদেরকে বিদ্যমান একটা বড় রাজনৈতিক দল হিসেবে, যদিও জুলাই গণ অভ্যুত্থানে আমরা নেতৃত্ব দিয়েছিলাম, ছাত্র জনতারা নেতৃত্ব দিয়েছিল, সেই নেতৃত্বদানকারী দলগুলোর মধ্যে ওই যে রাশেদ ভাইয়ের প্রাক্তন সহকর্মীরাও ছিলেন, তারা সকলে মিলে এই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিলেন এবং এখানে সম্পৃক্ততা ছিল সাধারণ মানুষের। এরপরে এই বিপ্লব পরবর্তী সময় কিন্তু সংবিধান বাতিল হয়ে যায়, একটা বিপ্লবী সরকার গঠন করার কথা ডিক্লারেশনের মাধ্যমে। সেই ডিক্লারেশন কিন্তু বিএনপি দিতে দেয়নি, জাতীয় সরকারও গঠন করতে দেয়নি। এই জুলাই ঘোষণাপত্র একটা বছর পর এসেছে, যতক্ষণ না পর্যন্ত বিএনপির নিজের পছন্দ মতো শব্দমালা দিয়ে এই জুলাই ঘোষণাপত্র সাজানো হয়েছে, ততক্ষণ পর্যন্ত এই জুলাই ঘোষণাপত্র ঘোষণা করতে দেয়া হয়নি। আপনি দেখেন প্রথম থেকেই তারা এখানে একটা অভিযোগ তারা করে, তারা বলেছেন তারা যে জুলাই সনদে স্বাক্ষর করেছে সেখানে যে বিষয়গুলো ছিল সেই বিষয়গুলো এখানে ছিল না, এটা চাপিয়ে দেওয়া একটা অধ্যাদেশের মাধ্যমে চাপিয়ে দেওয়া। ঘোষণাপত্রের কথা বলছি, কিন্তু জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন যেটা স্বাক্ষর করেছে, আমি শুরু থেকে আসি। যখন না, উনি আবার ওই জুলাই ঘোষণাপত্র আগে যেটা হয়েছিল ফার্স্টে, সেটার কথা বলছে, যেখানে আসলে বিপ্লবটা বা অভ্যুত্থান কিভাবে হলো সেটার ব্যাখ্যা বিশ্লেষণ বা ইতিহাস। অভ্যুত্থানের ঘোষণাপত্রের কথা বলছি। তখন যদি আপনি অভ্যুত্থানের ঘোষণাপত্র 2 দিনের মধ্যে দিতে পারতেন,
যেটা আমরা প্রস্তাব করেছিলাম, তখন যদি একটা জাতীয় সরকার, বিপ্লবী সরকার গঠন করা যেত, তাহলে এই যে সংবিধান নিয়ে যে বিতর্ক, সেই বিতর্কের কোনো জায়গা থাকতো না। কিন্তু আমরা তাদের কথা মেনে নিয়েছিলাম। আমাদের অপরাধটা হচ্ছে আমরা তাদেরকে বিশ্বাস করেছিলাম। এই বিশ্বাসের মূল্য এখন দিতে হচ্ছে এতগুলো মানুষের রক্তের বিনিময়ে পাওয়া এই অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করার মাধ্যমে। আপনি দেখেন, উনাদেরকে তখন বিশ্বাস করে ওনারা বলেছিলেন 106-এর আন্ডারে ওথ নিতে। সেই ওথ আমরা ওনাদের কথায় ডক্ট্রিন অফ নেসেসিটির যে ব্যাখ্যা দিয়েছিলেন, সেই ব্যাখ্যায় সাংবিধানিক কন্টিনিউইটির কথা মেনে নিয়ে আমরা সেইটুকু মেনে নিয়েছিলাম। তারপর যখন ঐক্যমত্য কমিশনে আলাপ হচ্ছিল, আমরা কি নিয়ে আলাপ করছিলাম, যেই জুলাই সনদটা হতে যাচ্ছিল ওই সময়ে, সেটার একটা আইনি ভিত্তি নিয়ে আলাপ করছিলাম। তখন আর কারো কথা বাদ দিলাম, জনাব সালাউদ্দিন আহমেদ উনি নিজেই একজন সংবিধান, মানে উনার কথা উনি যেভাবে বলেন তাতে মনে হয় হি হিমসেলফ ইজ দ্য কনস্টিটিউশন, হোয়াট এভার হি সেইজ ইচ অ্যান্ড এভরি ওয়ার্ড ইজ কারেক্ট অ্যান্ড উনি যেটা বলবেন সেটাই সংবিধান। আবার মনে করেন সেই দিন দেখলাম যে জাতীয়তাবাদী আইনজীবী পরিষদের যেই প্রোগ্রাম সুপ্রিম কোর্ট বারে আয়োজন করা হয়েছে, সেখানে আইনমন্ত্রীকেই ডাকা হয়নি, কারণ আইনমন্ত্রীর তো প্রয়োজন নাই। সালাউদ্দিন আহমেদ সাহেব একাই আমন্ত্রিত ছিলেন এবং সালাউদ্দিন আহমেদ সাহেব একাই স্বরাষ্ট্রমন্ত্রী, একাই আইনমন্ত্রী, উনি সংবিধান, উনি যেটা বলবেন সেটাই আইন। এবং সেই ঘটনাটার ওনার যেই কর্তৃত্ব, সেই কর্তৃত্ব ঠিক শেখ হাসিনা যেইভাবে 17 বছর মানুষের উপর নিষ্পেষণ চালিয়েছে, সেই একইভাবে সালাউদ্দিন আহমেদ সেই একই প্রেসক্রিপশনে আপনি গোড়াটা খুঁজে দেখবেন। আমরা বললে আমাদেরকে বলে আমরা বলেছি উনি শিলং ফেরত। ভাই, আমরা ওনাকে দোষ দিতে চাই না, ওনাকে আগে বাংলাদেশপন্থী হতে হবে। উনি যদি শেখ হাসিনার পথে চলে, তাহলে উনি কোন পথে এসেছেন এবং কোন পথের এজেন্ডা বাস্তবায়ন করছেন, সেই জায়গাটাতে সন্দেহ থেকেই যাবে। যখন এই ঐক্যমত্য কমিশনে এই জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে আলাপ হচ্ছিল, আইনি ভিত্তি নিয়ে আলাপ হচ্ছিল, তখন উনি নিজেই বলেছেন যে জনরাই হচ্ছে এই জুলাই সনদের মূল আইনি ভিত্তি। কিন্তু তারা তো সেই জনরাইটা বোঝে, তারা 215টা আসন পেয়েছে, সেটার দিকে জনরায়ে 215টা যে আসন পেয়েছে, এখন আসেন প্রশ্নে আসি। এই 215টা আসনে ওনারা মেজরিটি পেয়েছে। প্রশ্নগুলো দেখেন, প্রথমে তত্ত্বাবধায়ক সরকারের কথা বলা আছে এবং প্রাতিষ্ঠানিক যে স্বাধীনতা, সাংবিধানিক প্রতিষ্ঠানের স্বাধীনতা, সেইগুলো পক্ষে কিনা মানুষ, সেইটা নিয়ে প্রশ্ন হচ্ছে 1 নাম্বার প্রশ্ন। তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারটা আদালত দ্বারা সমাধান হয়ে গিয়েছে। বাকি প্রশ্নগুলোতে মানুষ হ্যাঁ দিয়েছে। তারপরে হচ্ছে 2 কক্ষ বিশিষ্ট যে সংসদ, সেইটা পিআর পদ্ধতিতে হবে এবং সাংবিধানিক যেই পরিবর্তনগুলো সেখানে আপার হাউসে যেতে হবে, এইটা 2 নম্বর প্রশ্নে বলা আছে। কিন্তু বিএনপি তার ইশতেহারে নোট অফ ডিসেন্ট আছে কিনা, নোট অফ ডিসেন্ট আছে, এবং কিন্তু সেটা তো গণভোটের প্রশ্নের মধ্যে ছিল না। বিএনপি বলেছে আসন ভিত্তিক এই আপার হাউস হবে, আপার হাউসের মানে যেই সিট বন্টনটা হবে সেটা আসন ভিত্তিক হবে, এবং সংবিধান পরিবর্তনের যে বিষয়টা সেটা আপার হাউসে যাবে না। তাহলে আপার হাউসের প্রয়োজনটা কি? আপার হাউসটা তো এই জন্যই করা যে যে ইচ্ছা মতো মেজরিটি ভোট দিয়ে এই সংবিধান পরিবর্তন করতে না পারে। আমি আপনাকে শেষ জিনিসটা বুঝিয়ে বলি। ধরেন এখানে বলা আছে 3 নম্বর প্রশ্নে যে 30টা বিষয়ে যে ঐক্যমত হয়েছে, এই 30টা বিষয় ব্যতীত 30টা বিষয়ে মানুষের কি মতামত সেইটাও জানতে চাওয়া হয়েছে। সেইখানেও কিন্তু মানুষ হ্যাঁই জয়যুক্ত করেছে। শেষে এসে বলা হয়েছে যে এর বাইরে যা আছে সেগুলো সম্পর্কে সংস্কারের যে প্রস্তাবনাগুলো, সেগুলো রাজনৈতিক দলগুলো প্রস্তাবিত প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে। অপরাপর শব্দটা উল্লেখ করা আছে। সুতরাং এইখানে ওনারা যে কথাটা বলছেন যে ওনারা মেজরিটি পেয়েছেন বলে ওনারা নিজের মতো করে সংস্কার করবে, জনগণ কিন্তু সেইটার ম্যান্ডেট দেয়নি। জনগণ ওনাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করেছে এবং একই ভোট দিয়ে জনগণ আলাদাভাবে এই জুলাই সনদের যে প্রস্তাবনাগুলো আছে সেই প্রস্তাবনাগুলোকে জয়যুক্ত করেছে। ওনাদের এখতিয়ার কিন্তু আছে শুধুমাত্র এই যেই 3টা প্রশ্ন, সেই 3টা প্রশ্নের যে প্রস্তাবনা, এর বাইরে যেগুলো সেগুলো নিয়ে কাজ করা নিজেদের ম্যান্ডেট অনুযায়ী। এই প্রস্তাবনাগুলোর মধ্যে 3টা প্রস্তাবনা যা আছে সেইটাতে হাত দেওয়ার কোনো এখতিয়ার ওনাদের নাই। যেটা বলা হচ্ছে এখন জামাত এনসিপি করেন, এনসিপি জামায়াত করে, এই ধরনের, বা এনসিপি জামায়াতের মুখপাত্র এসব বিষয়গুলো বলেছেন। এবং আরেকটা অভিযোগ সেটা হচ্ছে এখন সংসদে ডিবেটে না পারার কারণে এখন আপনারা রাজপথের কথা বলছেন। আচ্ছা, প্রথমত সবার কাছে ক্ষমা প্রার্থী, কারণ রাশেদ ভাইকে যখন উত্তর দিব তখন রাশেদ ভাই একজন নেতা এবং উনার কর্মীরা অকথ্য নোংরা ভাষায়, আমি উনার রাজনৈতিক সহকর্মী কিন্তু এটা উনি উনার কর্মীদেরকে বোঝাতে ব্যর্থ। উনাকে যখন উত্তর দিব এর পরবর্তী সময়ে দেখবেন যে ফেসবুক থেকে শুরু করে সমস্ত সামাজিক মাধ্যমে আমাকে নিয়ে অসভ্য নোংরা ভাষায়
গালাগালি পোস্ট এবং সেটার যে কমেন্ট বক্সগুলো সেগুলো ওনারা খুব এনজয় করেন, ওনাদের কর্মীদেরকে দিয়ে এগুলো ওনারা করান। উনি এত ভালো নেতা যে ওনার কর্মীরা এগুলো করেন ওনার রাজনৈতিক সহকর্মীর সাথে, সেটা উনি এনজয় করেন। কারণ ওনাকে আমি উত্তর দিলে ওনার সেটা গায়ে লাগে, সেটা উনি টকশোর টেবিলে সমাধান করতে পারেন না, উনি ওনার নেতাকর্মীদের ব্যবহার করেন। উনি যে মিথ্যাচারটা করেছেন সামান্থা শারমিনের নামে, উনি বলেছেন যে সামান্থা শারমিন বলেছে এনসিপি জামাতের মুখপাত্র। সামান্থা শারমিন এরকম অবান্তর কথা বলে নাই। সামান্থা শারমিন যেটা বলেছে যে জামাতে ইসলামের নেতারা যখন বলেছে যে বাপের সাথে এর ওই ধরনের একটা কথা যে বলেছে, সেই কথার প্রেক্ষিতে সামান্থা শারমিন সেইটা একটা উদাহরণ হিসেবে বলেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা ছিলেন আবু জাহেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রতিষ্ঠা করার জন্য তার চাচার পরামর্শ নেয়নি, সুতরাং এনসিপিও জামাতের পরামর্শ মতো কাজ করে না। কিন্তু এই কথাটাকে কতটা মিথ্যাচার এবং কি নোংরা ন্যারেটিভের সাথে উনি বললেন যে সামান্থা শারমিন নাকি এটা বলেছে। সামান্থা শারমিনের হেড ইজ ভেরি ক্লিয়ার। আমরা যারা এনসিপি করি আমাদের সবার মাথা ঠিক আছে, আমরা ক্ষমতার কাছে বিক্রি হয়ে যাই না, আমরা ক্ষমতাসীন দলের কাছে বিক্রি হয়ে যাই না। সামান্থা শারমিন যে এনসিপির সাথে না আসে জামাত এত যে ভোট পেয়েছে এগুলো ভোট পেতো না। সামান্থা শারমিন যা বলেছে এটা ওনার নিজস্ব বক্তব্য। আমরা একটা মধ্যপন্থার রাজনৈতিক দল, এই যে জোটে যাওয়ার যেই সিদ্ধান্ত ছিল সেটা শুধুমাত্র এই যে ধরেন আজকে যে বাস্তবতাটা আমরা ফেস করছি, যে সংস্কারের পথে যে বাধাটা সৃষ্টি হচ্ছে, সেই বাধাটা যে বিএনপির পক্ষ থেকেই আসবে এইটা একেবারে 100% প্রতীয়মান ছিল, যা আজকে প্রমাণ হয়ে যাচ্ছে। এবং জামাতের সাথে জামাতের রাজনৈতিক আদর্শ কিন্তু আমরা হোল্ড করি না, এবং বারবার করে এই কথাটা আমরা বলছি। এবং একই কারণে সামান্থা শারমিন সে একই বক্তব্য দিচ্ছে, কারণ উনি কোনো জোটে যেতেই উনি কোনো ধরনের রাজনৈতিক দলের জোটের সাথে যাওয়ার জন্য উনি মতবাদ ওনার মত ছিল না, এটা ওনার স্বাধীন মত, উনি অবশ্যই মত দিতে পারেন। আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়া আমাদের দলটা পরিচালনা করতে চাই। আমি আমার মতামত যখন দিয়েছি যে হ্যাঁ আমরা জোটে যাব, সংস্কারপন্থী যেই জোট সেই জোটের সাথে আমরা যাব, সেইটা যদি বিএনপি কমিট করে যে বিএনপি সংস্কারপন্থী হবে তাহলে আমরা বিএনপির সাথেই যাব। কিন্তু সংস্কারপন্থী ছিল না, অবশ্যই ছিল না বলেই, এবং তারা ভারতপন্থী ছিল বলেই আমরা তাদের সাথে এই জোটে যেতে পারি নাই। আজকে দেখেন সামান্থা শারমিনের যেই কথার প্রেক্ষিতে জনাব শাহরিয়ার সাহেব যেই কথাটা বলেছেন, উনি সেই কথাটা উল্লেখ করলেন। শাহরিয়ার সাহেবের কিন্তু জামাত ইসলামে কোনো পদবি নাই। উনি যেই কথাটা বলেছেন সেই কথার জন্য উনাকে গণমাধ্যমের মাধ্যমে শাহরিয়ার সাহেবকে বলছি যে আপনাকে এটার জন্য ক্ষমা প্রার্থনা করতে হবে। আপনি সামান্থা শারমিনকে একা উল্লেখ করেন না, আপনি বলেছেন এই মেয়েগুলো আততায়ী। এই মেয়েগুলো আততায়ী মানে কি? আমরা এই জুলাই গণ অভ্যুত্থানের সময় কি অমানবিক, এই জুলাই গণ অভ্যুত্থানের সময় এবং এর আগে উনারা সবার উনাদের এক একটা গল্প আছে, আমাদের নাই? আমাদের পরিবারের মানুষের নামে মিথ্যা মামলা হয় নাই? আমার বাপকে মিথ্যা মামলায় রিমান্ডে যেতে হয় নাই? আমার ভাইকে মিথ্যা মামলায় বাপকে না পায় আমার ভাইকে তুলে নিয়ে যায় নাই পুলিশ? সেই সময় তারা কোথায় ছিল? আমরা যতদিন আমি নিজে অপরাধ বোধে ভুগি যে কেন আমি অতটা সময় ওইটুকু সময় আমি চুপ ছিলাম, ওই অপরাধ বোধ আমাকে এখনো ভুগায়। এই অপরাধ বোধ থেকে আজকে রাজনীতি করতে এসেছি যে ওই সময় নিজের পরিবারের নিরাপত্তার কথা ভেবে যখন ফেসবুকে পোস্ট দিতে পারি নাই, সেইটুকুর জন্য আজকে আমার যে অপরাধ বোধ হয়, আজকে সেই জায়গা থেকে এই বাংলাদেশের মানুষের পক্ষে, এই সংস্কারের পক্ষে রাজনীতিটা করতে এসেছি। দেখেন উনি এত মিথ্যা কথা অজাচারে উনি বলে যে গালমন্দ করা নাকি নতুন রাজনীতি না, আর গালমন্দ করা নাকি জামাত আর এনসিপি ফার্স্ট হইতো। গালাগালি করা আর মিথ্যা কথা বলা ছাড়া উনি এবং উনার কর্মীরা কিছু করতে পারে না। আমি আপনাকে প্রমাণ সহ দিয়ে দিব, স্ক্রিনশট সহ আমি দিয়ে দিব। আপনি যদি সম্ভব হয় আপনার চ্যানেলে দেখাবেন, তাহলে প্রমাণ পাবেন যে আপনি প্রমাণ দিয়েন উনাদের দলের কোনো নারী কর্মীকে, আমার দলের কোনো ভাই যদি, কোনো কর্মী যদি, পদধারী কোনো কর্মী যদি কোনো অপদস্থ করে থাকে, আমি তো জামাত ইসলাম করি না, উনারা যে ভ্রমের মধ্যে আছে, চরম ভ্রমের মধ্যে আছে। এই যে ধরেন ঘুম ভাঙবে কবে উনাদের আমি জানি না, ততদিনে অনেকদিন পার হয়ে যাবে। আন্দোলনে ছিলেন, আমি তো এটা প্রথমেই স্বীকার করেছি। উনাদের সহকর্মীরা, উনার নেতৃত্বে গড়ে ওঠা অনেক রাজনৈতিক কর্মীরা গণ অভ্যুত্থানে ছিল, বিএনপির অনেক কর্মীরা গণ অভ্যুত্থানে ছিল। এই কথাটা বলেই তো শুরু করিনি বলেন তো ভাই? তাহলে আজকে আমরা কেন প্রতিপক্ষ হলাম? কারণ ক্ষমতা। প্রশ্নটা হচ্ছে ক্ষমতা। এই সংস্কার কেন করতে চায় না? সংস্কার করতে চায় না কারণ হচ্ছে ক্ষমতাটা কম্প্রোমাইজড হয়ে যাবে, কার্টেইলড হয়ে যাবে। যখন এই ক্ষমতা কার্টেইল হয়ে যাওয়ার প্রশ্ন আসে তখন আর ভাই ভাই থাকে না, রক্ত থাকে না। সম্পত্তির ভাগাভাগিতে যেমন রক্তের সম্পর্ক দুঃসম্পর্ক হয়ে যায়, আজকে রাশেদ ভাইয়ের কাছে আমরা দুঃসম্পর্কের আত্মীয় হয়ে গেছি তার কর্মীদের কাছে। এই জায়গায় থাকে। আচ্ছা আসবো আপনার কাছে একটা প্রশ্ন। আদালতের বিষয়টা বলি। ধরেন আদালতে এই যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এবং গণভোটের প্রশ্নটা যারা নিয়ে গিয়েছে, সেইখানে
মামলা যে কেউ মামলা পরিচালনা করতে পারে, আমিও গিয়ে এই মামলাটাই হিয়ারিং করতে পারতাম পার্টি হয়ে, হ্যাঁ, আমি অপোজিট পার্টি হিসেবে আমি পক্ষভুক্ত হয়েছি। আর বিএনপির আইনজীবীরা তারা এই মামলার জুলাই সনদ বাস্তবায়ন আদেশ বাতিলের পক্ষে পক্ষভুক্ত হয়ে তারা এটার পক্ষে শুনানি করেছে, করতেই পারেন, এটা তাদের স্বাধীনতা। তারা অবশ্যই জুলাই সনদের এবং জুলাই সনদ বাস্তবায়নের বিপক্ষে, সংস্কারের বিপক্ষে যেতেই পারেন, তারা অবশ্যই ভুলে যেতে পারেন, তাদের এটা অধিকার আছে। যে এই যে আমি বলেছি শিলং ফেরত, আমি তো বলি নাই যে উনি ভুক্তভোগী হন নাই, আমি তো বলি নাই যে উনি এই অভ্যুত্থানে উনার পার্টিসিপেশন ছিল না, আমি বলেছি যে উনি যেখান থেকে ফেরত আসতে পেরেছেন, আজকে বেগম খালেদা জিয়ার নামে যে মিথ্যা মামলা উঠতে পেরেছে, এই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে ইংল্যান্ড থেকে ফেরত এসে বাংলাদেশে এসে আজকে বাংলাদেশের মানুষের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছেন, এই কোনো কিছু হতে পারতো? মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কান্না শুনেছি, রিজভী সাহেবের কান্না শুনেছি, আজকে মির্জা আব্বাস সাহেব অসুস্থ, ওনারা বলে গালমন্দ করেছে, আমার একটা ভাই হয়তো উনাকে খুব কটু কথা শুনিয়েছে, কিন্তু আমাদের উদ্দেশ্যটা ছিল এই রাষ্ট্র থেকে দুর্নীতি চাঁদাবাজি মুক্ত হতে হবে। সেই জায়গায় মির্জা আব্বাস সাহেব কাঁদে নাই যে তার সমস্ত আত্মীয় উনি অসুস্থ অবস্থায় 11টা মামলায় রাস্তায় রাস্তায় দৌড়ায়, এই আদালত প্রাঙ্গণে এই অমানবিক নির্যাতন ওনারা সব ভুলে গিয়ে সংস্কারের বিপক্ষে এসে দাঁড়িয়েছে। আমি একটু বলি, একটা শেষ শব্দ বলি, অভ্যুত্থান না হলে ওনারা কিন্তু এই মুক্তি পাইতো না, ওনারা সেই অভ্যুত্থানের কথা ভুলে গিয়েছে। সরকার যেই কথাটা বললো, স্বরাষ্ট্রমন্ত্রী যেই কথাটা বললেন যে এইটা একটা মানে আদালতের বিষয়, আদালত কি এটা স্টে করেছে? জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কি স্টে করে দিয়েছে? করে নাই তো, ওনারা শুধু রুল জারি করেছে। আনলেস এন্ড আনটিল কোর্ট হ্যাড স্টেড দ্য প্রসেস অফ দিস পার্টিকুলার এই যে পরিষদ হওয়ার যে কথা বা এই যে আদেশটা, যেই অধ্যাদেশটা, সেই অধ্যাদেশটা তো আদালত স্থগিত করে নাই, তাহলে উনি কেন বলছেন যে আদালতের এখতিয়ারাধীন বিষয়? উনি এটা মানুষকে যে ঘোল খিলাইলেন, মানুষ তো খালি চোখে, সাদা চোখে বুঝতে পারছে যে উনারা সংস্কারের বিপক্ষে দাঁড়িয়ে নানান রকম মিথ্যা কথা মানুষকে বলেই যাচ্ছে। মানুষ তাদেরকে এই ম্যান্ডেট দেয় নাই। রাশেদ ভাই বলেছেন যে এই যে 4টা প্রশ্ন, সেই 4টা প্রশ্নে মানুষ নাকি উনাদের সাথে প্রতারণা করা হয়েছে, কারণ জুলাই সনদে নোট অফ ডিসেন্ট ছিল। আপনারা সেই নোট অফ ডিসেন্ট নিয়ে এই সংস্কার পরিষদে আলোচনা করেন। মানুষ তো এই 4টা প্রশ্ন একদম কম, আমি একটু শুনে আসুন। তারা ইলেকশনের আগেও তো বলেছে, একই কথা ইলেকশনের আগে বলেছে, মানুষ সেটা শুনে নাই। মানুষ সেটা শুনেই জনাব তারেক রহমান কিন্তু গণভোটে হ্যাঁ দেওয়ার জন্য বলেছে, এবং মানুষ সেটা শুনে গণভোটে এই 4টা প্রশ্নের ভিত্তিতে হ্যাঁই দিয়েছে। যে রাশেদ খান যদি এভাবে বলেন, অনেকগুলো অভিযোগের কথা বলেছেন, বিএনপি সংস্কারপন্থী না, সংস্কার চাই না, তার কারণে বিভিন্ন মিথ্যাচার করছেন, এরকম অভিযোগ রয়েছে। বিএনপি ভারতপন্থী, এই বিষয়টাও তিনি অভিযোগ করেছেন। এবং সেই সাথে যে মামলাটা নেওয়া হচ্ছে, সেই মামলায় অর্থাৎ যে সংবিধান সংস্কার পরিষদের যে মামলা, অবৈধ রুল জারি করেছে, অবৈধ বিষয় নিয়ে, এই বিষয়গুলো তো বিএনপির সংশ্লিষ্টতার কথা তিনি তুলছেন। আপনারা কি বলবেন আসলে, বিএনপি কেন সংস্কার চায় না, কি বলে উনি আপনার বক্তব্য? দেখেন, নির্বাচনের আগে যখন জামাত এবং এনসিপি তাদের নির্বাচনের প্রচারণা করছিল, সেই সময় তারা বারবার বলছিল বিএনপি সাদাবাদ, বিএনপি সংস্কার বিরোধী। এই কথা বলার পরেও, এই ন্যারেটিভ সৃষ্টি করার পরেও এদেশের জনগণ বিএনপিকে ভোট দিয়েছে। এখন তারা যে ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছে, গণভোটে তো রায় দিয়েছে, ন্যারেটিভ একই ন্যারেটিভ, তো এদেশের জনগণ এই ন্যারেটিভ আসলে খায় না। যে কারণে এদেশের জনগণ কিন্তু জামাত এবং এনসিপিকে ক্ষমতায় বসায়নি। আমি আপাকে প্রশ্ন করেছিলাম যে আপনারা কি ক্ষমতায় যেতে চান? দেখেন, তিনি বলছেন সবার আগে সংস্কার, সবার আগে বিচার। তো সংস্কার এবং বিচার শেষ না করে আপনাদের এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম কেন পদত্যাগ করলেন? এত সংস্কারের কথা, এত বিচারের কথা বলেন। আপনাদের আরেকজন উপদেষ্টা আসিফ মাহমুদ, এরপরে আপনার মাহফুজ আলম, তারাও তো সরকারে ছিল, কেন সংস্কার এবং বিচার শেষ করতে পারলো না? তাহলে কি ব্যর্থতার দায় আপনারা নেবেন না? আপনাদের আহ্বায়ক নাহিদ ইসলাম সাহেব, আসিফ মাহমুদ, মাহফুজ আলম, তারা যে শপথ নিল, কার হাতে শপথ নিল? আমার হাতে। আমি রাষ্ট্রপতি ছিলাম সেই সময়, আমার হাতে তো শপথ নেন নাই। শপথ নিয়েছেন কার হাতে? যাকে আপনারা অবৈধ বলছেন, যাকে আপনারা ফ্যাসিবাদের দোসর বলছেন, তার মানে কি ওই ফ্যাসিবাদের দোসরকে আপনারা আবার শপথ নেওয়ার মাধ্যমে স্বীকৃতি দিয়েছেন। যে সংবিধানকে আপনি বলছেন মানেন না, সেই সংবিধান মেনে শপথ নিয়ে আপনি এই সংবিধানকে আবার বহাল রাখার জন্য আপনি কাজ করেছেন। ভাই, 6 মাস পরে, 1 বছর পরে এসে বলেন আমার ভুল হয়ে গেছে, থুক্কু। এটা কি পোলাপানের খেলা নাকি? যে আপনি বললেন যে আমি এখন খেলতে পারতেছি না, হ্যাঁ ক্লান্ত হয়ে গেছি, আমি ঘরে যে ঘুমাবো, এটা তো হয় না। এটা তো রাষ্ট্র পরিচালনা করা। আপনি সেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছিলেন,
সেই দায়িত্ব শেষ না করে আপনি পদত্যাগ করেছেন এবং ওই সংবিধানকে, ওই রাষ্ট্রপতিকে আপনি সেখানে এস্টাবলিশ করে এসেছেন। এর দায়িত্ব বিএনপির না। এখন আপনি যতই বিএনপিকে দোষারোপ করেন আর গালিগালাজ করেন, আপনি তো ফাউল করে ফেলিয়েছেন। ফাউল করেছেন মানে কি, আপনি মাঠের বাইরে চলে গেছেন। এখন এই মাঠের বাইরে গিয়ে আপনি যতই কথা বলেন, এই কথা কোনোভাবেই জনগণ গ্রহণ করবে না। এরপরে আপা বললেন যে বিএনপি ভারতপন্থী দল। তিনি বলেছেন যে যদি এই ছেলেরা অভ্যুত্থান না করতো তাহলে মির্জা আব্বাস সাহেব, রিজভী সাহেব তারা কোনোভাবেই জামিন পেত না, তারা কোনোভাবেই মুক্তি পেত না। আব্বাস সাহেব অভ্যুত্থান করতে গিয়ে তিনি কারারুদ্ধ হয়েছিলেন, রিজভী সাহেব আন্দোলন সংগ্রাম করতে গিয়ে কারারুদ্ধ হয়েছিলেন। সুতরাং এই কথা বলবেন না যে শুধুমাত্র এই ছেলেরাই আন্দোলন সংগ্রাম করেছে। যারা নির্বাসিত হয়েছিল তারা অভ্যুত্থান করতে গিয়ে, আপনি বলেছেন, আমি নোট করেছি তো, তারা অভ্যুত্থান করতে গিয়েই নির্বাসিত হয়েছে। সালাউদ্দিন সাহেব গুম হয়েছিলেন, সুন্দর ভাষায় বলেন আপনারা এই গুমকে যেভাবে শিলং ফেরত, মানে কি তিনি ভারতে চা খেতে গিয়েছিলেন না? এদেশে সব থেকে বেশি গুম এবং খুন যদি কোনো দলের হয়ে থাকে সেটা বিএনপি। জামাত ইসলামের অবশ্য হয়েছে, কিন্তু আজকে যেভাবে আপনি বিএনপিকে ভারতপন্থী দল বললেন, সেই আমি নাসিরউদ্দিন পাটোয়ারি যে কথা বলেছিল জামাতকে নিয়ে, আজকে আপনি সেই একই ধরনের আচরণ করলেন। আপা এটা অত্যন্ত দুঃখজনক। বিএনপির যিনি চেয়ারপারসন ছিলেন, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি যেভাবে আধিপত্যবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছেন, এই দেশের মানুষকে উৎসাহ এবং অনুপ্রাণিত করেছেন, এই কথাগুলো যেভাবে মানুষের কাছে, মিডিয়ার কাছে উত্থাপন করে গেছেন আমাদের ভাই শহীদ উসমান হাদি, তিনি কি বিএনপিকে ভারতপন্থী দল বলেছেন? হ্যাঁ, বিএনপি একটা রাজনৈতিক দল। রাজনীতি করলে মানুষের ভুল হয়, মানুষের অনেক সময় অনেক বিষয়ে মানুষ ভুল করে থাকে, কিন্তু বিএনপিকে আপনি কোনোভাবে ভারতপন্থী দল বলতে পারেন না। বরং আমরা লক্ষ্য করছি আজকে যাদের সাথে আপনারা জোট বেঁধেছেন তারা ভারতপন্থী দল হওয়ার জন্য আজকে তারা প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। আপনারা হয়তো ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা আগে বলেছেন, এখন হয়তো কিছুটা কম বলবেন, যেহেতু এখন সংসদীয় রাজনীতির দিকে আপনারা চলে গেছেন। দেখেন, ভারত আমাদের একটি প্রতিবেশী রাষ্ট্র, ভারতকে তো আমি ইগনোর করতে পারি না, কিন্তু ভারত যদি এদেশে আধিপত্যবাদ এবং আগ্রাসন চালানোর ক্ষেত্রে চেষ্টা করে, সে বিষয়ে বিএনপি সবসময় কথা বলেছে। এখন ভারতের সাথে কি আমি যুদ্ধ বাঁধাবো? আপনাদের সেই মাহফুজ আলম ভারতের সাথে যুদ্ধ সৃষ্টি করতে চেয়েছিল, বিএনপি একটা পরিশুদ্ধ একটা অভিজ্ঞ রাজনৈতিক দল, বিএনপি কোনোভাবেই প্রতিবেশীর সাথে যুদ্ধ তৈরি করতে পারে না। এর মধ্য দিয়ে তো বাংলাদেশের জনগণ ভালো থাকবে না। বিএনপি ন্যায্যতার কথা বলে, সাম্যের কথা বলে। বিএনপির যিনি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে সীমান্তে যেন আর কোনো হত্যার ঘটনা না ঘটে। আপনি বিএনপির কাছ থেকে কি এটা প্রত্যাশা করেন নাই? বিএনপির যিনি মাননীয় চেয়ারম্যান, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, দেখেন তিনি যেভাবে পরিবর্তনের রাজনীতি বাংলাদেশে শুরু করেছেন, তিনি তো তার বাবা এবং মায়ের নামে জিকির করেন না, তিনি তো এই প্রটোকল নিয়ে ঘরেন না। বাংলাদেশের প্রধানমন্ত্রী এই জেমে চড়ে যাবেন, জনগণের সাথে তার সম্পৃক্ততা তৈরি হবে, এটা আপনি কল্পনা করতে পেরেছিলেন? আজকে প্রধানমন্ত্রী যেভাবে কাজগুলো করছেন, প্রশংসা করেন। ফ্যামিলি কার্ড, আপনারা বলেছিলেন ফ্যামিলি কার্ড ভুয়া। আমি দেখেছি হাসনাত আব্দুল্লাহ থেকে নাহিদ হোসেন, জামাতের অন্যান্য নেতারা, এমনকি যে ডাকসুর ভিপি, তারাও বলেছিল ফ্যামিলি কার্ড নাকি কিসের তো রাখতার ফ্যামিলি কার্ড। আজকে দেখেন এইসব মানুষের বক্তব্যগুলো, আমি শেষ করে 1 মিনিটে, এইসব মানুষের বক্তব্যগুলো ভুয়া হয়ে গেছে। আজকে তারেক রহমান তিনি কিন্তু ভুয়া হননি, তিনি যা বলেছিলেন তাই করছেন। তিনি কৃষি কার্ডের কথা বলেছিলেন, সেটি করছেন। ইমাম এবং মুয়াজ্জিব, তাদের তিনি সম্মানের কথা বলেছিলেন, সেটি তিনি করছেন। আজকে দেখেন সচিবালয়ে 9টার সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী যাবেন, প্রতিনিয়ত সচিবালয়ে তিনি সেখানে অফিস করবেন, এটা কল্পনা করতে পেরেছিলেন? আজকে জনাব তারেক রহমান যা যা তিনি করতেছেন, ভবিষ্যতে করবেন, আপনারা তার ধারে কাছেও যেতে পারবেন না, সেটা কল্পনার মধ্যে আনতে পারেননি। আপনারা শিখেছেন, ভাই যদি এই কথাটা না বলি, আপনি আমার বিরুদ্ধে অভিযোগ আনলো যে আমি পরবর্তী আসবো আপনার কাছে, আপনি নোট রাখেন। অ্যাডভোকেট হুমায়রা নূর, যদি কালকে তো আপনাদের যে হুঁশিয়ারি ছিল, এখন কি করবেন আসলে? সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন তো ডাকা হলো না, 30 দিনও চলে গেল, আপনাদের অবস্থান কি? আচ্ছা, আমি রাশেদ ভাই উত্তর দিয়েন, পরে আমি বলে নিই, আমি যে প্রশ্নটা রেখে যাই। ধরেন উনি এইখানে আলোচনাটা হচ্ছে সংস্কারের, আলোচনাটা হচ্ছে সংস্কারের ইস্যুতে, কিন্তু আমি দেখলাম যে উনি বিএনপির বন্দনায়
উনি ভেসে যাচ্ছেন। এটা আপনি কি আপনার দলের বন্দনা করেন না? কিন্তু উনি, আমি আপনাদেরও বন্দনা করেছি, জুলাই অভ্যুত্থানে সবাই অংশগ্রহণ ছিল, সেইটাও বলেছি, সেটা আপনি ভুলে গিয়েছেন, শুনেন নাই। কিন্তু আমি হ্যাঁ, এখানে অনেয়ার আছে, সবাই রিপিট করলে শুনতে পারবে। আমি জানতে চাই যে বিএনপি ওনাকে খালি বিএনপি নেতা পদবি দিবে না আর কি পদবি দিবে? আমি তো চাই উনি যেহেতু একটা অভ্যুত্থানে একটা সংস্কারপন্থী দল, একটা অভ্যুত্থানের পক্ষের দলের সেক্রেটারি ছিলেন, ওনার একটা ভালো পদবি পাওয়া উচিত, আমি ওনার জন্য দোয়া করি। আচ্ছা, উনি বলেছেন নাহিদ ইসলাম কেন পদত্যাগ করলেন? নাহিদ ইসলাম একটা উপদেষ্টার পদে থাকা অবস্থায় এই সংস্কারের জন্য, বাংলাদেশের জন্য, মানুষের জন্য সে এত বড় পদবীর লোভ লালসা, সেই চেয়ার ছেড়ে দিয়ে বাংলাদেশের মানুষের জন্য যেই রাজনীতিটা করতে এসেছে, আজকে সেই রাজনীতিটাই নাহিদ ইসলাম করবে, সেই রাজনীতিটাই নাহিদ ইসলাম স্ট্যাবলিশ করবে। এবং এই সংস্কার বাস্তবায়নের জন্য শেষ পর্যন্ত যত দূর যাওয়া লাগে এই মানুষের রায় বাস্তবায়ন করার জন্য, গণরায়, এই ম্যান্ডেটকে বাস্তবায়ন করার জন্য মানুষকে সম্পৃক্ত করে যা যা করা লাগে ঠিক তাই করবে। এবং মানুষ এই নাহিদ ইসলামকেও ভোট দিয়ে জিতিয়েছে, জনাব তারেক রহমানকেও ভোট দিয়ে জিতিয়েছে। আর শেখ হাসিনা যেমন পদ্মা সেতু, মেট্রো রেল, এগুলো সব কিছু নিজের ক্রেডিট নিয়ে ফেলাইতো, উনি এখন যেভাবে বলছেন তাতে মনে হচ্ছে যে যা যাই যে ফ্যামিলি কার্ড, এগুলো আমার ট্যাক্সের পয়সায় না, ওগুলো মনে হয় তারেক রহমান এবং বিএনপির দলীয় পয়সায়। ওই যে গতকালকে দেখলাম যে বিএনপি যেই আসনগুলো জিতেছে, ঠিক সেই আসনগুলোর যেই সেই বরাদ্দগুলো ঠিক সেই আসনের মানুষগুলাই পাচ্ছে, সেই অন্য আসনের মানুষ। ওই যে রাশেদ ভাই একটা আসনে নির্বাচন করেছিলেন, সেই আসনে উনি বিএনপির পক্ষ হয়ে নির্বাচন করেছিলেন। আমি জানতে চাই যে উনার কনস্টিটিউশন জি ভাই, এই উত্তরটা আমি জানতে চাই, একদম 1 মিনিটে দিতে হবে, আমার কাছে সময় একদম কম। সেটা হচ্ছে বিএনপি, আমি প্রশ্নটা বুঝতে পেরেছেন নিশ্চয়ই? অবশ্যই। হ্যাঁ জি, দেখেন বিএনপি সরকারি দল, তাই তো? আর 11 দলীয় জোট যেটা জামাতের নেতৃত্বে, সেটা বিরোধী দল। এখন আপনি যখন তালিকা প্রকাশ করবেন, সরকারি দলের এমপিদের তালিকা আলাদা, আর যারা বিরোধী দল সেটা আলাদা করবেন। পরবর্তীতে আপনি অবশ্যই দেখেছেন যারা বিরোধী দলে আছে তাদের সংসদেও বরাদ্দ, তাদের আসনগুলোতে বরাদ্দ দেওয়া হয়েছে। অর্থাৎ আপনি একটা তালিকা প্রকাশ করলেন, ফেসবুকে পোস্ট করলেন, আর একটা প্রকাশ করলেন না, মানে প্রধানমন্ত্রী তহবিল থেকে যে পাওয়ার কথা সবার জন্য সবাই পাবে, সবাই পেয়েছে, সবাই পেয়েছে। কিন্তু কথা হলো যে আপনার তো বিরোধিতা করতে হবে, আপনি তো রাজনীতি করবেন না। আপনাকে বিএনপিকে উৎখাত করতে হবে, আপনাকে বিএনপিকে ভারতের দল বলতে হবে, বিএনপিকে ভারতপন্থী বলতে হবে, বিএনপিকে চাঁদাবাজ বলতে হবে। সুতরাং আপনি অর্ধেক প্রকাশ করবেন আর অর্ধেক প্রকাশ করবেন না। ওই সময় কিন্তু আপনার দেখেন যে যারা বিরোধী দলের এমপি, তাদের আসনগুলোতে বরাদ্দ দেওয়া হয়েছে, কিন্তু এইটা তারা চোখে দেখে নাই, কারণ তাদের চোখ থাকতেও তারা অন্ধ। দেখেন আপা, দেন দয়া করে, হ্যাঁ তাহলে মানুষ জানে। আপা আছে তো, দিয়েছে তো, আপনি মানে আপনি নিউজটা একটু প্লিজ দেখে নেবেন। কোনো অসুবিধা নাই, আমি তো আপনার কনস্টিটিউশনের মানুষের কি হবে সেটা জানতে চাই। আমি সেটাই বলেছি, দিয়েছে, সব জায়গায় দিয়েছে, কিন্তু ওই যে বললাম না, সরকারি দলগুলো আলাদা, সরকারের টাকায় না, অবশ্যই সরকারের টাকায় না, এই দেশের আমার ট্যাক্সের পয়সা, অবশ্যই আপনার টাকায়, আমার টাকায়, আমাদের সবার টাকায়। এটা সবাই রাষ্ট্র তার শুধুমাত্র দলের টাকায় চলে না, সারা বাংলাদেশের সকল মানুষ ফ্যামিলি কার্ড থেকে শুরু করে সব সুবিধা পায়। বিশেষ করে দেখেন, আমি যে কথা উনি ওই সময় উত্তর দিতে চেয়েছিলাম, আপা আমাকে বলেছিলেন যে বিএনপি নেতাকর্মীরা নাকি গালিগালাজ করে। দেখেন এদেশে গালিগালাজে ফার্স্ট হলো, গালিগালাজে ফার্স্ট হলো কারা? জামাত। এবং এই জামাত যে গালিগালাজে ফার্স্ট, এটা এনসিপি অসংখ্যবার বলেছে। এনসিপির এই যে আপনার সবচেয়ে কম বয়সে যিনি এমপি হয়েছেন হান্নান মাসুদ, অসংখ্যবার বলেছে। আপনার কথা বলেন, জামাত তো এখানে নাই, জামাত অসংখ্যবার কি হবে? আপা এখানে তো শুধু এনসিপির কথা বলার জন্য আমি আসি না, আমি একটু শেষ করে দিই আপা, প্লিজ একটু শেষ করি, আপনার সময় তো আমি কথা বলি নাই। তো আমি সেটাই বলতেছি, দেখেন এই যে আমাদের জাতীয় সংসদ আজকে আবার বসলো, সবাই কথা বললো, কিন্তু কথা হলো আপনি জনগণ কিন্তু খেয়াল করেছে যে কাদের অভিজ্ঞতা আছে, কাদের অভিজ্ঞতা নাই। আমার দেশ পত্রিকা, যে পত্রিকা সবসময় জামাত ইসলামকে মানে সবসময় প্রশংসা করে, সেই পত্রিকা একটা নিউজ প্রকাশিত হয়েছিল যে অনভিজ্ঞতায় ভুগছে জামাত। জি, আমি বলি এই জায়গা থেকে রাখেন, আমি জামাতের এই পারফরম্যান্স নিয়ে সবাই অসন্তুষ্ট। আমি দেখলাম যারা জামাতপন্থী লেখক রয়েছে, অ্যাক্টিভিস্ট রয়েছে, তারাও কিন্তু আজকে বিরক্ত হচ্ছে যে জামাত কেন পারফর্ম করতে পারছে না। আমি বলি যে শিশির মনির সাহেব যদি এমপি হতেন তাহলে তিনি কিন্তু ভালো করতেন। জামাতের দ্বিতীয় একজন ব্যক্তি দেখান তো সংসদে ভালো কথা বলে, আজকে জনাব সালাউদ্দিন আহমেদ, সালাউদ্দিন আহমেদ আরেকটি সংবিধান, তো সেই সালাউদ্দিন আহমেদের কাউন্টার দেওয়ার মতো জামাতের দ্বিতীয় নেতা আপনি দেখান আমাকে। দ্বিতীয় নেতা আমার কাছে শেষ। দুজনকে অসংখ্য ধন্যবাদ। একটা শব্দ বলে দেখি যে এই যে উনাদের অভিজ্ঞতাকে সম্মান করেছি, এই সম্মানের খেসারত আজকে দিতে হচ্ছে যে জুলাই গণ অভ্যুত্থানের এতগুলো শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে থেকে তারা সংস্কারকে নাকচ করে দিতে চায়। বলেছিলেন যে বিএনপির উপর আস্থা বিশ্বাস রেখে ভুল করেছি। জি, আমার সময় নেই। বিএনপির উপর আস্থা বিশ্বাস রেখে ভুল করেছি। দেখেন সরকারটা কিন্তু আপনারা গঠন করেছিলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যেকটা উপদেষ্টা সেই প্রধান উপদেষ্টাকে রিসিভ করার জন্য আপনারা গিয়েছিলেন। আপনাদের সরকার খলিল সাহেবকে আপনারা নিয়োগ দিয়েছিলেন, এখন খলিল সাহেব কেন আপনাদের কোর্টের বাইরে চলে গেল? আপনারাও ছিলেন, বিএনপিও ছিল।
সবাই ছিল, ছাত্ররাও ছিল, বিএনপিও ছিল। ছিল না? ছিল না? আপনাদের 6 সদস্যের লিয়াজু কমিটি ছিল না? আচ্ছা, এরাই ধরেন তো আপনি সরকার তো আরো গঠন ভালো করেছিল। বলতে পারবেন যে সেই লিয়াজু কাকে কে কমিটি নিয়োগ কেন আপনাদের দিয়েছে, সাথে বেইমানি কার করলো? purpose কে নাহিদ serve ইসলাম কি করেছে বলেছিল? এবং কে যে মন্ত্রিত্ব আমরা পেয়েছে, বিশ্বাস এটা করে ভুল মানুষ করেছি, দেখেছে। আর আপনারা বিশ্বাস করে ভুল করেছেন, আপনাদের সাথে বেইমানি করেছে, সেটার জন্য কি দায়ী আমি? জি সেই সুযোগটা বিএনপি নিয়েছে না? না না, বিএনপি কেন সেই সুযোগ নেবে? আচ্ছা